ডক্টর বাবু আমাদের পিরিয়ড ঠিক করার ওষুধ দিয়ে দিন, পিরিয়ড ঠিক হলে আমার বাচ্চাও চলে আসবে। যদি কারোর প্রেগন্যান্সির দরকার নেই কিন্তু রেগুলার পিরিয়ড দরকার, সেক্ষেত্রে আমরা কন্ট্রাসেপটিভ পিলস বা প্রোজেস্টেরন হরমোন দিয়ে পিরিয়ড করতে পারি। স্যার ক্যান্সার হবে আর আরেকটা হচ্ছে ডিম শেষ হয়ে যাবে। পিসিও থাকলে নর্মাল ডেলিভারি করা যায় না বা আইভিএফ এর নর্মাল ডেলিভারি করা যায় না, এটা কিন্তু একদম ভুল ধারণা। কেউ মোটা মানেই পিসিও না, আর পিসিও মানে সে মোটা হবে তাও না। হ্যাঁ সেটাও। ওয়েলকাম টু দ্য ফার্টিলিটি পডকাস্ট। ইট ইজ টাইম ফর ইউ টু গেট ফার্টিলিটারেট। পলিসিস্টিক ওভারিজ, এটা একটা খুবই কমন কমপ্লেন্ট আমাদের পেশেন্টস এর মধ্যে। আপনার কি এক্সপিরিয়েন্স আছে, মানে এরকম পেশেন্টস এর আর পলিসিস্টিক মানে কি সিস্ট, এটাও একটা খুব কমন প্রশ্ন পেশেন্টদের মধ্যে, তো সেটার বিষয়ে যদি আপনি কিছু বলতে পারেন। যেটা হচ্ছে দেখ, এইটা ভীষণই কমন, যেটা বলি যে যখনই কোনো কাপল আসে যে আমার ওভারির মধ্যে সিস্ট রয়েছে তাই জন্য বাচ্চা হচ্ছে না, ফার্স্ট অফ অল বলা হয় যে ওভারির মধ্যে কোনো রকম সিস্ট কিছু হয় না ওরকম ভাবে। যেটা হচ্ছে ওভারির মধ্যে ডিম থাকে, সেই ডিমগুলো যখন অনেক বেশি থাকে তখন আল্ট্রাসাউন্ডে সিস্টের মতো দেখা হয়। এখানে এটা করতে পারি আমরা, এইটা হচ্ছে ওভারি, এরকম দেখতে হয়। ওভারির মধ্যে সাইডে প্রচুর ডিম থাকে, তো যখন ডিমের সংখ্যা খুব বেশি হয় তখন যখন আল্ট্রাসাউন্ড করা হয় এগুলোকে, এই ডিমগুলোকে সিস্টের মতো দেখতে লাগে। পলি মানে হচ্ছে অনেক, সিস্ট মানে হচ্ছে সিস্ট, তো অনেক সিস্টের মতো দেখতে লাগে। আসলে কিন্তু এগুলো ডিম, হ্যাঁ, তাই জন্য কোন রকম যে ভয় পেতে হবে বাচ্চা হবে না তা কিন্তু নয়। যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে যখন এই ডিমগুলো বেরোচ্ছে না তখন ওভিউলেশন হচ্ছে না বলে প্রোজেস্টেরন হরমোন তৈরি হয় না, এবং প্রোজেস্টেরন হরমোন তৈরি হয় না বলে পিরিয়ড হয় না। দ্যাটস প্লেন অ্যান্ড সিম্পল। এবং পিরিয়ড যদি না হয় বা ওভিউলেশন যদি না হয় সে প্রেগনেন্ট হতে পারবে না। তো ভয় পাওয়ার কিছু নেই, সামান্য ব্যাপার, এটাতে ট্রিটমেন্ট করলেই সেরে যাবে। অনেক পেশেন্টরা এটা বলে কি, ডক্টর বাবু আমাদের পিরিয়ড ঠিক করার ওষুধ দিয়ে দিন, পিরিয়ড ঠিক হলে আমার বাচ্চাও চলে আসবে। যখন আমরা বোঝাই যে এই ওষুধগুলো নিতে হবে ডিম তৈরি হওয়ার বা ওভিউলেশন মেডিসিন যেগুলো বলছেন, তখন আরো বলছে না সিম্পল পিরিয়ড ঠিক হলেও মানে তাহলে এই মেডিসিনস কি ডিফারেন্স আছে যে আমরা যে মানে বাচ্চা হওয়ার ওষুধ দিচ্ছি বা পিরিয়ড ঠিক করার ওষুধ দিচ্ছি, মানে এটার একটা ভুল ভ্রান্তি আছে। ওরা ভাবছে যে মাসিক ঠিক করলেই বাচ্চা চলে আসবে। তো এটা কিভাবে মানে আপনি পেশেন্টদের বোঝান এই জিনিসটা? এটা আরেকটা মডেল, এখন খুব মডেলের চলছে ব্যাপারটা। সেটা হচ্ছে যদি ওভিউলেশন না হয়, আমি যেটা বললাম প্রোজেস্টেরন হরমোন হচ্ছে না, এখান থেকে এন্ডোমেট্রিয়ামটা শেড করছে না। এবার কি হয়, আমরা দুরকম ভাবে পিরিয়ডটাকে আনতে পারি। একটা হচ্ছে আমরা ডাইরেক্টলি প্রোজেস্টেরন হরমোন দিতে পারি, তাহলে এন্ডোমেট্রিয়ামটা শেড হয়ে যাবে, তার রেগুলার পিরিয়ড হবে। বা কন্ট্রাসেপটিভ পিলস দিতে পারি, কিন্তু তাকে বুঝতে হবে এটাতে পিরিয়ড হবে, কিন্তু যেহেতু ওভিউলেশন হচ্ছে না সে মা হতে পারছে না। তাহলে সে যদি মানে প্রেগনেন্সি চায় তখন আমরা এমন ওষুধ দেব যেখান থেকে এগগুলো বেরোচ্ছে, ওভিউলেশন হচ্ছে এবং সে প্রেগনেন্ট হতে পারে। যদি কারোর প্রেগনেন্সির দরকার নেই কিন্তু রেগুলার পিরিয়ড দরকার, সেক্ষেত্রে আমরা কন্ট্রাসেপটিভ পিলস বা প্রোজেস্টেরন হরমোন দিয়ে পিরিয়ড করতে পারি। কিন্তু যাদের বাচ্চার দরকার সেখানে শুধু পিরিয়ড করলে হবে না, সেখানে যদি ওভিউলেশন না হয়, যদি ডিমটা না বেরোয় সে মা হতে পারবে না। তাকে বলতে হবে সে কি চায়, সেই বুঝে আমরা তাকে ওষুধ দেবো। আপনারা যদি মনে করেন যে আপনার বাচ্চার দরকার নেই কিন্তু আপনার পিরিয়ডের দরকার আছে, তাহলে আমাদেরকে বললে আমরা সেই রকম ওষুধ দেব। এবং যখন আপনার মনে হবে যে না আপনি প্রেগনেন্সি চান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওভিউলেশনের ওষুধ দেব এবং সেই ওষুধগুলো খেলে তবেই আপনার প্রেগনেন্সি আসবে। দুটো কিন্তু আলাদা ট্রিটমেন্ট। আপনাকে ঠিক করতে হবে আপনি কি চান, আমরা সেই বুঝে ওষুধ দেবো। যদি তোর কাছে এরকম আসে যে আমার পিরিয়ড ঠিকঠাক করে হচ্ছে না, আমি বাচ্চা চাই, তুই প্রথমে কি করিস, ওষুধ দিস নাকি আরো টেস্ট করাস? ইউজুয়ালি ডিপেন্ডিং, যদি মনে হয় যে 1-2 বছরই বিয়ে হয়েছে, বেশি দিন বিয়ে হয়নি, ওদের ওরকম করে মেলামেশা হয়নি, আর হয়তো পিরিয়ডস ইররেগুলার আছে থ্রু আউট, দেন ইনিশিয়ালি আমরা মেডিসিনস দিয়ে দিই। হয়তো একটা ইনিশিয়াল হাজবেন্ড টেস্ট আমরা করে নিলাম, ইনিশিয়াল আল্ট্রাসাউন্ড একটা কনফার্মেটরি, আর মেডিসিনস আমরা দিয়ে দিই, ওভিউলেশন মেডিসিনস। ইউজুয়ালি ফার্স্ট সাইকেলটা দেখে নিই যে ডিম হচ্ছে নাকি, কিন্তু খুব কমন একটা হচ্ছে যে ওষুধের রেজিস্ট্যান্স থাকতে পারে পিসিও পেশেন্টস। তো যদি আমরা নোট না করি ফার্স্ট সাইকেল ওভিউলেশন হচ্ছে কিনা, তো ওদের টাইমটা ওয়েস্ট হবে। সো এখন আজকাল আমার মনে হয় যে সব পেশেন্টসদের কাছে টাইমটা খুব মূল্যবান, বিকজ ওরা যখন ট্রিটমেন্ট করাচ্ছে দে আর টেকিং টাইম আউট অফ দেয়ার ওয়ার্ক আর ডক্টরের কাছে আসছে। তাহলে ফার্স্ট সাইকেলটা যদি মনে হয় যে হ্যাঁ ওভিউলেশন হচ্ছে, তাহলে ওইটা দিয়ে আমরা বলি 6 সাইকেলস এমনি ট্রাই করতে। যদি মনে হয় যে এই ট্রিটমেন্ট বাইরে থেকে করে এসছে বা একটু বয়স বেশির দিকে বা অন্য সমস্যা আছে, হাজবেন্ডের কোনো সমস্যা আছে, তাহলে স্যার সব টেস্ট ইউজুয়ালি আমরা করিয়ে নিই, করিয়ে তারপরে
স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট করা হয়। যদি হাজবেন্ডেরও সমস্যা থাকে, তার ওভুলেশন প্রবলেম থাকে, তাহলে ওভুলেশন মেডিসিনস এর সাথে আইইউআইও অ্যাডভাইস করা হয়। আর যদি মনে হচ্ছে টিউব বন্ধ আছে পিসিওএস এর সাথে, তাহলে হয়তো আমরা আইদার ল্যাপ্রোস্কোপির জন্য যাচ্ছি না ইয়াং পেশেন্ট, বা ইন এজেড পেশেন্ট উই আর গোইং ফর এন আইভিএফ সাইকেল। হ্যাঁ স্যার, পিসিওডি পেশেন্টস এর এটাও খুব একটা কমন কোয়েশ্চেন থাকে আমাদের। অনেক পেশেন্টস আজকাল তো স্যার সবাই গুগল দেখে, তারা আমাকেও এসে জিজ্ঞেস করে ম্যাম পিসিওডি আর পিসিওএস এর মধ্যে কি ডিফারেন্স আছে? একটু ডিফারেন্স আছে। পিসিওডি মানে ডি দিয়ে শেষ হচ্ছে, পিসিওএস মানে এস দিয়ে শেষ হচ্ছে। তো না, উই আর নট টকিং অ্যাবাউট সিরিয়াসলি, তফাৎ কিছু নেই। আপনার জানার দরকার যে আপনার কি প্রবলেম হচ্ছে এবং তার ট্রিটমেন্ট কি। একটা পিসিওডি পিসিওএস এই টেকনিক্যাল ব্যাপারগুলোর মধ্যে আমরা যাচ্ছি না। পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সিনড্রোম মানে হচ্ছে অনেকগুলো সিমটমস। আপনার অ্যাকনি হচ্ছে বা ব্রণ বেরোচ্ছে, চুল উঠে যাচ্ছে, ওজন বাড়ছে, আপনার লিপিড প্রোফাইল মানে যেটা কোলেস্ট্রল আমরা কমন কথায় বলি সেগুলো ঠিকঠাক থাকছে না, অথবা ডায়াবেটিস আসছে, এইরকম সব মিলিয়ে যখন একটা সিনড্রোম তৈরি হয় তখন আমরা পিসিওএস বলি। আর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা বলে, আমরা স্ক্যান করেছি, সেখানে দেখা গেল যে অনেকগুলো সিস্ট রয়েছে, আরো কোনো ইরেগুলার পিরিয়ড সেরকম কিছু নেই, এগুলো পিসিওডি। তফাৎ কিছুই হয় না, মানে ট্রিটমেন্ট একই হবে, প্যাথোলজি একই হবে, তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অনেক পিসিওএস যেরকম আপনি বললেন যে এই চুল পড়া, এটার এই পেশেন্টস অনেক আসে, স্পেশালি ইয়াং গার্লস যাদের হয়তো পিসিওডি ডায়াগনোসিস আছে, ওদের ওই চুল পড়ার সমস্যা, অনেক সময় অ্যাকনের সমস্যাটাও হয়, অনেক সময় স্কিন ডিসকালারেশন হয়। তখন ওরা অনেক সময় জিজ্ঞেস করছে এইটা কেমন করে ট্রিট করা হবে, কেন অবভিয়াসলি একটা বডি ইমেজ ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো তো পিসিওএস এর জন্য যে সমস্যাগুলো হয়, তাহলে ওটা কেমন করে আমরা ঠিক করতে পারবো, সেটা আপনি কি অ্যাডভাইস করেন? দেখ, যেটা হচ্ছে পিসিওডি বা পিসিওএস যাই বলি না কেন, আমরা এটাতে অনেকগুলো সিমটমস হয় এবং আমরা সিমটমসটাকে ট্রিট করি। একটা জিনিস হয়, অনেকেই বলেন যে আমার পিসিওডি ছিল এখন সেরে গেছে। পিসিওডি সারে না, কিন্তু আপনারা ওই আল্ট্রাসাউন্ডে কেউ বলছে সিস্ট আছে, কেউ বলছে সিস্টেই ভাবছেন সেরে গেল বা হয়েছে। যেটা হচ্ছে যে যখন যে সিমটমসটা হবে আমরা সেই সিমটমসে ট্রিট করব। যার বেশি ব্রণ হচ্ছে তাকে না ওষুধ দিয়ে আমরা ঠিক করব। যার চুল পড়ে যাচ্ছে অন্য কারণ দেখতে হবে, চুল পড়ার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা বা অন্য লোকাল কোনো কজ রয়েছে কিনা তার ট্রিটমেন্ট করা। যার ওজন বেশি হয়েছে তাকে বলা হবে যে ওজন কমাবার জন্য, এবং এই সিমটমস গুলো যখন সে ঠিকঠাক করে হবে, শি উইল গেইন দ্য কনফিডেন্স। তো সবসময় যেটা বলা হয়, টিনেজ বয়সে যেখানে তাকে কেমন দেখতে, তার ইনস্টার ছবি কেমন হচ্ছে, তার বন্ধুরা কি বলছে, ওজন বেড়ে গেলে একটা ল্যাক অফ কনফিডেন্স চলে আসে, বা দেখা যাচ্ছে যে এখানে গোফের রেখা রয়েছে, এখানে চুলটা বড় হয়ে গেছে। ওয়্যাক্সিং অনেক বাবা মা করতে দিতে চায় না, যে এত ছোট বাচ্চা কেন ওয়্যাক্সিং করবে। তাদের বোঝা উচিত যে গায়ে যদি লোম থাকে, সেলফ কনফিডেন্স নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি এরকম দেখতে কেমন দেখতে ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাহলে সে কোথাও যাবে না, লম্বা হাতে জামা পরবে, একটা নিজেকে উইথড্র করে রাখবে, হ্যাঁ ডিপ্রেশনে ভুগবে, সেলফ কনফিডেন্স নষ্ট হবে। তো বাবা মার বোঝা উচিত যে মানে এই বাচ্চাটাকে রোজ বন্ধুদের কাছে যেতে হচ্ছে, বুলিড হতে হচ্ছে, আমি বাড়িতে বসে জ্ঞান দিলাম, দ্যাটস নট আ থিং। ওই বাচ্চাটা, ওই মেয়েটা গিয়ে পিয়ার গ্রুপের সাথে কিরকম ভাবে রিঅ্যাক্ট করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তাকেও খুশি রাখতে হবে। আর যখন যা সিমটমস হবে সেই রকম ভাবে আমাদের কাছে এলে আমরা বলে দিই। যদি মনে কর হরমোনাল কোন ডিসব্যালেন্স হচ্ছে, আমরা ওষুধ দিই। যদি কোনো রকম স্কিনের প্রবলেম হয়, বা দেখা গেছে ঘাড়ের কাছে একটা কালো লাইন মতো পড়ে যাচ্ছে এন্ড দে গেট কনসার্ন, তখন ডার্মাটোলজিস্টের সাথে আমরা কথা বলাই, এবং যখন যেরকম সিমটমস তখন সেরকম ট্রিটমেন্ট দেওয়া হবে। স্যার যেরকম মানে আমার অনেক সময় মনে হয় যে পিসিও যেটা টিনেজে, স্যার আপনার ওপিনিয়ন আমি চাইবো, যে মানে পিসিও আন্ডার ডায়াগনোসিস, তো এটা বলাই হয় যে পিসিও ডায়াগনোসিসটা আন্ডার ডায়াগনোসিস থাকে, কিন্তু হোয়াট ইজ এর ওপিনিয়ন? মানে আমার মনে হয় যে পিসিওটা ওভার ডায়াগনোসডও আছে, ইন দ্য সেন্স কি আজকাল ছোট ছোট বাচ্চারা 14 ইয়ার্স আসছে, হয়তো একটু মোটা, তার মা নিয়ে আসছে যে আল্ট্রাসাউন্ড করাতে হবে, আমার মেয়ের হয়তো পিসিও আছে, বা এই যে চিন্তাগুলো, যে তাহলে মানে পিসিও একবার লেবেল হয়ে গেলে আমি দেখেছি অনেক সময় একটা স্টিগমাটাইজডও হয়ে যায়। ইয়াং মেয়েরা ওরা কিছু খেতে চায়, মানে অবভিয়াসলি ওদের ডায়েট লাইফস্টাইল আমরা বলি, but they restrict themselves from all activity. আর আপনি যেটা বলছিলেন, একটা অ্যাংজাইটি ডিপ্রেশন এসে যায়, একটা বডি ইমেজের একটা এফেক্ট আসে। সো হোয়াট ইজ ইউর ওপিনিয়ন রিগার্ডিং দিস? আর উই ওভার ডায়াগনোসিং পিসিওএস ইন দিস ইয়াং গার্লস?
একদম তাই। দেখ, যেটা উই নো ফ্রম আওয়ার গাইডলাইন, যে 16-17 বছর আগে আমাদের খুব একটা স্ক্যান করার দরকার নেই, কারণ টিনেজ মেয়েদের একটা মাল্টিসিস্টিক ওভারি থাকবে, যেটাকে আমরা মানে পিসিওডি হিসেবে ডায়াগনোসিস করে থাকি আর কি। এবং যদি আল্ট্রাসাউন্ডে সিস্টিক ওভারি থাকে, ওভারিকে দেখে ডাক্তাররা বলছে যে পলিসিস্টিক ওভারি বা মাল্টিসিস্টিক ওভারি, তাতে ভয় পাওয়ার কিছু নেই। কারণ যে কোনো মেয়েকে যদি আমরা স্ক্যান করি, 5 জনের মধ্যে 2 জনের প্রায় আমরা এরকমই ফিচার্স পাবো, তো ভয় পাওয়ার কোথা থেকে যে কারণে যেটা পিসিওডি হয়েছে। হ্যাঁ, এবারে আমাদেরকে মানে দেখতে হবে কি কি প্রবলেম হচ্ছে। একটা প্রবলেম আমাদের কাছে আসে যে পিরিয়ড রেগুলার হচ্ছে না। সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে প্রত্যেক মাসে পিরিয়ড হতে হবে এরকম কোনো দরকার নেই। আমরা বলছি যে প্রতি 3 মাস অন্তর একটা পিরিয়ড দরকার। কারণ হচ্ছে যে বছরে 4টে পিরিয়ড দরকার, প্রত্যেক মাসে পিরিয়ড হওয়ার দরকার নেই। কিন্তু 3 মাস যদি পিরিয়ড না হয় তাহলে তাকে ওষুধ খেয়ে পিরিয়ড করে ফেলতে হবে। তার একটাই কারণ হচ্ছে যে যদি পিরিয়ড না হয়, এই যে ইউট্রাসের লাইনিংটা আছে এটা খুব থিকেন্ড হয়ে যাবে, এবং দেখা গেছে যে খুব থিকেন্ড লাইনিং হলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা জরায়ু লেয়ারের মধ্যে যে ক্যান্সার, তার সম্ভাবনা বাড়ে। তার মানে এই না যে ক্যান্সারটা হবে। তাই জন্য বলা হয় প্রতি 3 মাস অন্তর একটা করে পিরিয়ড হয়ে যাওয়া উচিত। এবং সেক্ষেত্রে যেটা বললাম আমরা ওই কন্ট্রাসেপটিভ পিল, প্রজেস্টেরন দিই। এবার মা বাবার কনসার্ন হয় যে এত ছোট বয়সে কি পিলস খাওয়া ভালো? সেটা খুবই কমন কোশ্চেন। একদম। আমরা ইউজুয়ালি 16 বছর বা 16 বছর আগে পিলস দিই না খুব একটা। তার কারণ হচ্ছে যে কন্ট্রাসেপটিভ পিলস খেলে হাইট কমে যায়, যে বোনের জয়েন্টগুলো তাড়াতাড়ি করে ফিউজ হয়ে যায়। তো যদি দেখা গেল যে শুধু প্রজেস্টেরন হরমোনে কাজ হচ্ছে, ভেরি গুড, আমরা তাই দিই। যদি তাকে কন্ট্রাসেপটিভ পিলস দেওয়া হয়, আপনার ডাক্তারবাবু নিশ্চয়ই তাকে দেখে তারপরে ভাববে। আর একটা হচ্ছে যে এই বাচ্চাগুলো ঠিকঠাক রেগুলার ওষুধ খেতে পারে না, তাদের কত কম ওষুধ দেওয়া যায় ততই ভালো। আর কন্ট্রাসেপটিভ পিলস ট্যাবু হিসেবে ভালো দরকার নেই, কারণ এটা কম্বাইন্ড মানে হরমোনাল পিলস, এটার মধ্যে হরমোন রয়েছে। বাচ্চা বন্ধ হচ্ছে কি হচ্ছে সেকেন্ডারি ব্যাপার। তো এই ভয়টা একদম ছেড়ে দেওয়া উচিত যে কন্ট্রাসেপটিভ পিলস খেলে বাচ্চাদের কোনো রকম ক্ষতি হতে পারে। নাম্বার 2 হচ্ছে যে কন্ট্রাসেপটিভ পিলস খেলেই মানে বাচ্চারা সেক্সের ব্যাপারে জেনে যাচ্ছে, এটা ট্যাবু আছে। যে যেই বলবি যে কন্ট্রাসেপটিভ পিলস দিচ্ছি, তার মানে ওরা হয়তো প্রমিসকিউয়াস হয়ে যাবে আর সেক্স করতে আরম্ভ করে দেবে, বয়ফ্রেন্ডের সাথে যারা ভয় পাবে না ঘুরতে আরম্ভ করবে। এটা কিন্তু নয়। বাবা মাদের বোঝা উচিত যে যার বয়ফ্রেন্ড আছে বা যে আজকাল অনেক কম বয়সেই তারা সেক্সুয়াল অ্যাক্টিভ হয়ে যায়। অনেকে ভাবে যে সব অন্যের বাচ্চা সেক্সুয়ালি অ্যাক্টিভ, আমার মেয়ে নয়। হ্যাঁ, এরকমও দেখেছি যে মানে প্রেগনেন্সি পজিটিভ হয়ে গেছে, না আমার মেয়ে তো সব কাজ করতে পারে না, তাহলে প্রেগনেন্সি হলো কি করে? তো বাবা মাকে বুঝতে হবে দিনকাল বদলে গেছে, আমাদেরকেও বদলাতে হবে। তো এইগুলো খুব সিমটোম্যাটিক। তো এরকম করলে আমরা ঠিকঠাক থাকবে। মানে ইউ হ্যাভ টু বি ইয়োর বাচ্চার যে মেয়েটার বন্ধু হতে হবে, না হলে কিন্তু তার মন খারাপ, তার যে বুলিং হওয়া, এসবগুলো কিন্তু আপনি জানতে পারবেন না। আমার মনে ডিপ্রেশন আর এটার একটা জিনিস এটাও হতে পারে যে যদি আমরা ফ্যামিলি থেকে একটা পজিটিভ বডি ইমেজ ওদের মধ্যে ইনস্টিল করতে পারি, সেটা ইম্পর্টেন্ট। কেন অনেক সময় যারা ওবিস থাকে ওরা হয়তো ভাবছে যে এটার জন্য মানে পিসিওসও আছে আমার সাথে, তো একটা নেগেটিভ চলে আসে, তো আরো ওরা মেন্টালি ডিপ্রেসড হতে থাকে। একদম। মনে কর যার ওজন একটু বেশির দিকে আছে, সে তার মায়ের সাথে বা জামা কিনতে গেল, তার একটা জামা পছন্দ হলো যেটা হয়তো হাতটা কাটা রয়েছে বা একটু ছোট মতো। তার মা হয়তো তাকে বলে দিল তুই মোটা রয়েছিস, তোর এই জামাটা পছন্দ হবে না। ইনস্টেড অফ এনকারেজিং হ্যাঁ তুই পর, মানে সেলফ লাভ। আমরা যেটা বলি, যদি মেয়েটা যদি ওই জামাটা পরে খুশি হয়, ওয়াই ওন্ট শি বাই ইট, তাহলে সে কিনবে। মা কখনোই পড়ার দরকার নেই, নিজের মাই বলে, তাহলে আশেপাশের লোকরা বলতেই পারে তুই মোটা, তোকে পছন্দ হবে না। যখনই এরকম একটা কথা বলা হলো মেয়েটাকে, সে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জাজ করতে আরম্ভ করলো এবং সে আরো ডিপ্রেশনে চলে গেল। তো এই পজিটিভ জিনিসপত্রগুলো, পজিটিভ ভাইব সবসময় দিতে হবে এবং কাছের লোকেদের দিতে হবে। ওজন বেশি নিয়ে যেটা মানে পিসিওতে অনেক সময় আমরা শুনি যে ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়েট রিডাকশন বা লাইফস্টাইল ম্যানেজমেন্ট বা ওয়েট কন্ট্রোল যেটা বলে। তো অনেকরাই আমাদের জিজ্ঞেস করে যে ডক্টর কেমন করে ওয়েট রিডিউস করব, কি খাবো, কি এক্সারসাইজ করব। এই জিনিসটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন্স। তো আপনি হচ্ছে ওদের কেমন করে গাইড করেন এই পিসিওএস এর যে লাইফস্টাইল ম্যানেজমেন্টটা, এইটা কেমন করে গাইড করেন পেশেন্টসদের? আচ্ছা, প্রথমে হচ্ছে কি খাবো নয়, কতটা কম খাবো সেটাই হচ্ছে কথা। মানে খেলে তো ওজন বাড়বে। হ্যাঁ, আমি সবসময় বলি এক্সারসাইজ করতে হবে, শুধু একটা এক্সারসাইজ করা যাবে না, এই এক্সারসাইজটা করা বন্ধ একদম। হ্যাঁ, তাহলে কম মানে খেতে হবে। দেখুন, আমরা ডায়েটিশিয়ান নই। হ্যাঁ, আমরা ক্যালোরি হিসেব করে দিতে পারি না, এবং ডায়েট মানে এই নয় যে চিয়া সিড খেতে হবে আর 4 রকম জুস খেতে হবে। এইটা রোজের যে খাবারটা, আমরা তো কখনো এটা স্কুলে আছে, হোমওয়ার্ক করছে, টিউশন ক্লাস যাচ্ছে, ও টাইমই পায় না।
তো লেটস বি প্র্যাকটিক্যাল। যদি আমরা মানে বেসিক ব্যাপারটা বলি যে কম খেতে বলছি না, আমরা বলছি যে যে খাবারে ক্যালোরি বেশি আছে সেই খাবারগুলো কম খাবে। মিষ্টি খাওয়া, কেক খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, যত প্রসেসড ফুড, একদম তাই। মানে যেসব ফুডগুলো প্যাকেটে বিক্রি হয় তার ক্যালোরি বেশি। আর একটা হচ্ছে যে শহরে যা দেখি আমরা যে সুইগি জোম্যাটো করে যখন তখন যা ইচ্ছা খেয়ে নিচ্ছে, এই ইনহিবিশনস তো থাকতে হবে না, আমি এতটা খাবো না। আর সবজি খাওয়া ভালো, তারপরে প্রোটিন যে খাক সেটাতে কোনো অসুবিধা নেই। উই রেফার টু আ ডায়েটিশিয়ান, তারা আরো ভালো করে বলতে পারে। আর একটা যে শুধু খাওয়া কমালেই হবে না, এক্সারসাইজ করতে হবে এবং সপ্তাহে অ্যাটলিস্ট মানে আধ ঘন্টা করে হাঁটা, সুইমিং, সাইক্লিং যা কিছু হয়, যেরকম সময় যদি না পায় বাড়িতে ইউটিউব চালিয়ে জুম্বার সাথে নাচুক, হ্যাঁ যেভাবে হোক এটা অ্যাক্টিভিটি তাকে বেসিক্যালি কার্ডিও এক্সারসাইজ একদম করতে হবে। তাহলে তো জিম ভর্তি করার তো কোনো কারোর টাইম নেই, তো সেই জন্য যা যা করবে সম্ভব ওই পরিস্থিতিতে, এবং নাথিং ভেরি ফ্যান্সি। যদি বাবা মার কাছে চাপ হয়ে যায় যে এই খাবারগুলোকে আমাকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে, যেটা সংসারের বাজেটের বাইরে চলে যাচ্ছে, সেটাও তারা বেশি দিন সাস্টেন করতে পারবে না। তো আমার সাধ্যের মধ্যে যা যা করা যায় সেটা আমি করবো। হ্যাঁ, সব আবার মানে যেটা আপনি বললেন, মানে আমরা এটা ডিসকাস করছিলাম যে ওরা খুব মেন্টাল ডিপ্রেশনেও থাকে, আর তারপরে ডায়েটও রেস্ট্রিক্টেড থাকে, তাহলে ওদের একটা ইমোশনাল ইটিংও হয়। মানে পিসিওডি পেশেন্টস মেইনলি ইটিং ডিসঅর্ডার্সও থাকে, আইদার দে ইটিং আ লট অর দে আর নট ইটিং অ্যাট অল। তো মাইন্ডফুল ইটিংটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন যে কখন আমি কি ট্রিগার্স আছে যে আমার যদি বেশি খেতে ইচ্ছা করছে আমি অত খাবো না, কিন্তু ঠিকঠাক হেলদি ফুড খাবো, এটা মানে মোর ইম্পর্টেন্ট দেন ফলোইং অল দ্য ফ্যান্সি ডায়েটস। একদম একদম। আরেকটা বলা হয়, আমরা যেমন শিখেছিলাম যে খুব ছোট থালাতে খেতে, কারণ থালাটা যখন ভর্তি থাকে ইট গোজ টু দ্য ব্রেন যে আমি অনেক খাচ্ছি, তাহলে তার ওই মনে হবে যে আমি অনেকটা দেখি, চোখে দেখি মনে হবে প্রচুর আমার পেটটা ভরা আছে আর কি। যদি না বড় থালাতে যদি খায়, সেই মনে হবে খাবারটা অল্প আর একটু কিছু খেলো, তারপর টিভি দেখতে দেখতে বা ফোন দেখতে দেখতে খাওয়া, মানে সে খেয়েই যাচ্ছে। সব বাচ্চারাই আজকাল টিভি দেখতে ফোন দেখতে দেখতে খায়। একদম একদম তাই। তো সে বুঝতে পারছে সে কতটা খাচ্ছে, এই মানে পেটটা তোর ওভার ইটিং হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকে ভাবতে হবে। তাহলে মানে ওয়েট আর লাইফস্টাইল, মানে এই জিনিসগুলো বাদেও তারপরে আর কি ওষুধ, মানে সাপ্লিমেন্টস অনেকরা বলে যে আমি কি ওষুধ খাবো, মানে ভাইটামিন ডি সাপ্লিমেন্টেশন যে আমরা দিচ্ছি, এগুলো কতটা রোল আছে পিসিও পেশেন্টসদের? আমাদের যদি ভাইটামিন ডি কম থাকে, ভাইটামিন ডি দেওয়া হবে, তার মানে এটা সবারই কম থাকবে। দেখা গেছে যে বেশিরভাগেরই ভিটামিন ডি কম থাকে, তাই জন্য তাকে প্রেসক্রাইব করা হয়। আর হেলথ ড্রিঙ্কস বা এসবগুলো যখন বলা হয়, আমরা বলি কোনো দরকারই নেই হেলথ ড্রিঙ্কস খাবার, ফ্যান্সি কোনো খাবার রেগুলার যেরকম খাবার সেরকম। তুই কি অ্যাডভাইস দিস এইসব ব্যাপারে? এমনিতে দ্য সেম অ্যাজ ইউ সেড, ইউজুয়ালি আমরা অ্যাডভাইস করি মোর অফ দ্য রেগুলার হেলদি লাইফস্টাইল, যেটা ডেফিসিয়েন্সি আছে যেটা দিচ্ছি। কেন সাপ্লিমেন্টস হয়তো কিছুটা রিকভার করবে, বাট লং টার্ম প্ল্যানে তো ইট উইল বি দ্য ডায়েটরি, যেটা আমরা ডায়েট যেটা খাচ্ছে সেটা ম্যাটার করবে। স্যার আরেকটা খুব কমন মেডিকেশন যেটা পেশেন্টরা ফিরে আসে, যে আমরা হয়তো লিখেছি, আমরা অনেক সময় মেটফর্মিন ওষুধটা লিখি, তারপরে হয়তো 1-2 মাস পরে পেশেন্টটা এসেছে বা হয়তো ফোন করলো কি ডক্টর বাবু বলছে যে আপনি তো সুগারের ওষুধ দিয়েছেন, কিন্তু এটা তো সুগারের ওষুধ না, তাহলে আমি কি খাবো? তাহলে ওই মেটফর্মিনটা যেটা আমরা দিচ্ছি পিসিওএস এ, মানে ওইটা তো অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন, পেশেন্টের খুব কমন কোয়েরি থাকে এটা তো বেশিরভাগ সময় ওষুধের দোকানে হয়। যখনই পেশেন্টটাকে আমরা মেটফর্মিন লিখলাম, সে ওষুধের দোকানে গেল এবং তাকে দোকানদার বলল আপনি ঠিক জানেন তো এটা তো ডায়াবেটিসের ওষুধ, আপনার ডাক্তারবাবু কেন দিয়েছে? তো প্রথমে হচ্ছে যে ডাক্তারবাবু দিয়েছে সে জানে কি দিয়েছে, দোকানদারের কথা শুনে আপনার ভয় পাবার কোনো কারণ নেই, কারণ এটাতেই ম্যাক্সিমাম ওষুধের দোকান থেকে ফোন করে যে দোকানদার বলছে যে এটা তো ডায়াবেটিসের ওষুধ। একদম। তো এই জন্য বলা মেটফর্মিন দেওয়া হয়, সবসময় আমরা দিই না, তার কারণ আছে। যখন ব্লাড সুগার লেভেল কমানোর দরকার পড়ে বা মেটাবলিক কারণের জন্য, যদি ডাক্তারবাবুরা মনে করেন যে আপনার মেটফর্মিন খাওয়া উচিত, আপনাকে প্রেসক্রাইব করা হবে এবং তখন আপনি নিশ্চিন্তে খান, তাতে কোনো রকম ক্ষতি হবে না, আপনার ব্লাড সুগার কমবে না, কোনো রকম অসুবিধা কিছু নেই। স্যার তাহলে যেটা আমাদের মেইন ছিল যে প্রেগনেন্সি নিয়ে, যে পিসিওএস পেশেন্টসি, তো প্রেগনেন্সি হয়তো ওষুধ যখন ট্রাই করলো ওইটা মানে মেডিসিনস, ওভুলেশন মেডিসিনস, এছাড়াও যদি অনেক সময় দেখা গেছে যে ওষুধ খাচ্ছে তাও প্রেগনেন্সি আসছে না, তাহলে কি কারণ হতে পারে? সবকিছু আমি বলবো না, এবার আমি তোকে প্রশ্ন করছি, এই যে তুই বলিস না যে ওভুলেশনটা হচ্ছে কি হচ্ছে চেক করিস, মানে হাউ ডু ইউ চেক যে ওভুলেশনটা হচ্ছে কিনা? সেটা কি কিটে করে, স্ক্যানে করে, কিভাবে কি করে? অ্যাজ আ ফার্টিলিটি ডক্টর, বিকজ আমরা স্ক্যান করে করে অভ্যস্ত, আমরা তো স্ক্যান করতে পছন্দ করি। উই ডু দ্য স্ক্যান, উই আর সিইং দ্যাট ওভুলেশন হচ্ছে, ফলিকল তৈরি হচ্ছে, ওভুলেশন হচ্ছে, উই আর কনফার্ম। বাট স্ক্যানের একটা অসুবিধা হচ্ছে পেশেন্টকে বারবার সেন্টারে আসতে হচ্ছে,
তাহলে যেটা আমি ইউজুয়ালি উই অলসো অ্যাডভাইস, উই গিভ দেম দ্য অপশন, যে ইউরিনারি কিট থাকে যেরকম প্রেগনেন্সি টেস্ট ওরকমই থাকে, ওইটা ইউজুয়ালি 10th ডে থেকে ওদের টেস্টটা করতে হয় এভরিডে অ্যারাউন্ড দ্য সেম টাইম। আর সেম অ্যাজ প্রেগনেন্সি টেস্ট, দুটো পিঙ্ক লাইন্স, ডার্ক পিঙ্ক লাইন্স যদি আসে তার মানে তার 24 আওয়ার্সের পরে একটা ওভুলেশন হবে। তা ইউজুয়ালি যারা একটু মানে বুঝতে পারবে ওই জিনিসটা, ওরা হচ্ছে ওদের জন্য ইট ইজ বেস্ট, বিকজ দে দোজ হু আর ওয়ার্কিং, বিকজ দে ডোন্ট হ্যাভ টু কাম রিপিটেডলি। একটা পিটফল হচ্ছে ওই টাইমিংটা, কেন অনেক সময় লাইট পিং অনেকদিন ধরে আসতে থাকে, একটা স্ট্রেসও ক্রিয়েট হয় যে কখন মানে ওভুলেশন হবে, সেই সময় মেলামেশা করবো, তাহলে এই স্ট্রেসটা একটা ক্রিয়েট করে। আদার দেন দ্যাট কিছু ফিজিক্যাল সিমটমস থাকে, কিছু পেশেন্টদের পেটে ব্যথা হয়, ওভুলেশন পেইন বলা হয়, ডিসচার্জের একটা ডিফারেন্স হয়, ওয়াটারি ডিসচার্জ থেকে ভ্যাজাইনাল ডিসচার্জ, এটা ওয়াটারি থেকে থিক হয়, বডি টেম্পারেচারও রাইজ হতে পারে, বাট দিজ আর মোর থিওরিটিক্যাল, মানে সব পেশেন্ট এগুলো বুঝতে পারে না। তাহলে একদম তাই ডক্টর প্রজ্ঞানীরা বলছেন যে আমরা যেটা ওভুলেশন হচ্ছে কিনা স্ক্যান করি, এই স্ক্যানটাকে আমরা ফলিকুলোমেট্রি বলি। আপনারা বারবারই কথাটা শুনে থাকবেন, অনেকেই আমাদের দেশে জিজ্ঞেস করে যে ফলিকুলোমেট্রি কি জিনিস। এবার এই যে স্ক্যানটা ম্যাডাম বললেন, এটা কিন্তু ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড হয়, মানে আমরা বাচ্চা হওয়ার জায়গা দিয়ে ভ্যাজাইনা দিয়ে একটা স্ক্যান প্রোব ঢোকাই, এতে কিন্তু ব্যথা হয় না, এতে কিন্তু লাগে না, এবং এটা পেটের উপর দিয়ে আমরা সাধারণত করি না, তার কারণও আছে আমরা বলছি। তো একটা প্রোব ঢোকানো হলো, সেই প্রোব দিয়ে আমরা এই দেখি যে ওভুলেশনটা হচ্ছে কিনা, এই ওভারির মধ্যে ডিমটা বড় হচ্ছে কিনা সেটা আমরা দেখি, আর দেখি যে এই এন্ডোমেট্রিয়াল থিকনেসটা কি আছে সেটা ঠিকঠাক করে হচ্ছে কিনা। এরকম স্ক্যান 2-3 বার করা হয়। যদি এই স্ক্যানটা কাজ না দেয়, আপনি অনেক দূরে থাকেন যেটা ম্যাডাম বললেন, তাহলে আমরা টেস্ট করে দেখি যে এই এলএইচ কিট দিয়ে যে ওভুলেশনটা হচ্ছে কিনা। আর একটা হচ্ছে যে অনেক সময় আমরা আন্দাজ বলে দিই এই সময় আপনারা সহবাস করুন, কারণ যখনই আমরা বলে দিই যে এইটা ওভুলেশনের টাইম, তখনই একটা পারফরমেন্স অ্যাংজাইটি বা সহবাস করতে ভয় লাগে, হাজবেন্ড যাতে বলে দেওয়ার চাপ পড়ে গেল, বা ওয়াইফ যখন আমরা আগে ডিসকাস করলাম আগের পডকাস্টে, যেটা আপনারা দেখতে পারেন যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই প্রশ্নগুলো ডিসকাস করেছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় এই যে ওষুধগুলো তোরা দিস, লেট্রোজল বা ক্লোমিফেন সাইট্রেট, লোকের মনে হয় এই ওষুধগুলো খেলে ভবিষ্যতে ক্যান্সার হবে কিনা। হ্যাঁ, এটা খুবই কমন। তখন তুই কি হয় বলিস? বা কি জেনারেলি স্যার ক্যান্সার হবে, আর আরেকটা হচ্ছে ডিম শেষ হয়ে যাবে, এই হ্যাঁ, দুটোই কমন। ডিম শেষ হয়ে যাবে, আইভিএফ করালে ডিম শেষ, ওষুধ খেলে ডিম শেষ, আর ক্যান্সার। তো জেনারেলি পেশেন্টদের এটাই বোঝানো হয় যে এই ড্রাগস গুলো কার্সিনোজেনিক না, বাট হ্যাঁ লং টার্ম আমরা দিতে পারি না। জেনারেলি যেটা আমাদের গাইডলাইন্সে আছে 12 সাইকেলস, 1 বছরের উপরে এই ওষুধগুলো কন্টিনিউসলি খাওয়া উচিত না। তো তাই জন্য ঠিক করে ট্রিটমেন্টটা করা উচিত। আর ডিম শেষ হয়ে যায় না, এটাও খুব ইম্পর্টেন্ট, কেন প্রত্যেক মাসে যত ডিম সিলেক্ট হচ্ছে, হরমোনালি অ্যাক্টিভ হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে ডিম ওভিলেট হচ্ছে, কিন্তু সবগুলোই নষ্ট হয়ে যাবে। তো জেনারেলি আমরা যখন ওভুলেশন মেডিসিনস দিচ্ছি, ওই সাইকেলের ন্যাচারালি যেগুলো হরমোনালি অ্যাক্টিভ হচ্ছে ওই ডিমগুলো ইউটিলাইজ হচ্ছে, তাহলে ডিমও শেষ হয়ে যাবে না। তো এই দুটো জিনিসই খুব কমনলি কোয়েশ্চেন্স আসে, আমরা এটা বোঝাইও পেশেন্টসদের। একদম তাই। এই যে ডিম শেষ, এই যে আমরা দেখি ওভারি, এর মধ্যে কিন্তু মানে বেশ কয়েক হাজার ডিম আছে আপনার। তো প্রত্যেক মাসে যেটা আমরা স্ক্যান করে দেখি যে বাইরের দিকে যেটা আছে, এটা অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট কেউ বলে 10টা 12টা 20টা, পলিসিস্টিক ওভারি থাকে 30-40টা হয়। তার মানে কিন্তু 30-40টা ডিম নয়, আপনার আরো ডিম আছে, আপনার প্রায় 10-20 ডিম আছে। এই যেটা আমরা স্ক্যানে দেখতে পাচ্ছি তাকে আমরা অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট বলি, এই ডিমটাই হয়। কিন্তু আপনার এই ওষুধ খেলে ডিম শেষ হয়ে যাবে, এটা কিন্তু একদম ভুল ধারণা, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর একটা লোকে যেটা বলে দেখবি যে টুইন প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা, তো এই ওষুধগুলো খেলে কি যমজ বাচ্চা হয়? হতেই পারে, কেন যদি একটার একাধিক ডিম তৈরি হয় তাহলে রিস্ক তো বেড়েই যায় মাল্টিপল প্রেগনেন্সি। ইউজুয়ালি যমজ বাচ্চার রিস্ক বেশি থাকবে ক্লোমিফিন ওষুধটাতে। লেট্রোজল যেটা আমরা কমনলি আজকাল ইউজ করি, সেইটাতে জেনারেলি একটাই ডিম তৈরি হয়, তো টুইনের অত চান্স নেই। কিন্তু এই ওষুধের টুইনও প্রেগনেন্সি হতে পারে। আরেকটা কমপ্লিকেশন হচ্ছে ডিমও হাইপার স্টিমুলেট হতে পারে, মানে একাধিক ডিম তৈরি হলে ডিমটাও বড় হয়ে যেতে পারে, পেটে একটু জল জমতে পারে, তো এটাকে আমরা হাইপার স্টিমুলেশন বলছি। এটাও একটা চান্স আছে ক্লোমিফেন সিট্রেটা হওয়া। তো এই দুটো কমপ্লিকেশনস ইউজুয়ালি মেডিসিনস এর সাথে। আর ইনজেকশনস অনেক সময় দিতে হয়, ভাবুন ডিম তৈরি হচ্ছে কিন্তু মানে ডিম তৈরি হওয়ার ওষুধ দিচ্ছে কিন্তু ডিম তৈরি হচ্ছে না, তখন আমরা ইনজেকশনস অ্যাড অন করছি, তো ইনজেকশনসেও এই রিস্কটা বেশি থাকে। আরেকটা জিনিস দেখি, পলিসিস্টিক ওভারি যখন থাকে, সে একটা ডাক্তারের কাছে গেল, 6 মাস ওষুধ খেলো, প্রেগনেন্ট হলো না, আবার ডাক্তার চেঞ্জ করলো, আবার ওখানে 6 মাস ওষুধ খেলো,
তাও প্রেগনেন্ট হলো, আবার ডাক্তার চেঞ্জ করলো। ওই জন্য বারবার যে ডাক্তার চেঞ্জ করলে প্রেগনেন্ট হয়ে যাবে এই ধারণাটাও বদলাতে হবে। যাকে দেখাচ্ছেন তার উপরে একটুখানি তাকে সময় দিন, ধৈর্য ধরুন, না হলে কিন্তু এই ডাক্তার চেঞ্জ হয়ে গেলে নতুন করে ট্রিটমেন্ট শুরু হচ্ছে, নতুন করে ইনভেস্টিগেশন শুরু হচ্ছে, আপনার খরচা বাড়ছে, সময় নষ্ট হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি করে হচ্ছে না। আপনি ওর কাছে গেলেও যে কোনো মাসে প্রেগনেন্ট হতে পারেন, আমার কাছে। তার মানে এই নয় যে কেউ ভালো ডাক্তার কেউ খারাপ ডাক্তার। তো এটা আমি বলি যে ইনফার্টিলিটির জন্য এরকম না যে অনেক ওষুধ আছে, 3 ধরনের ইউজুয়ালি মেডিসিনস আছে, ট্যাবলেটস আছে আর ইনজেকশনস আছে, ওইটারই বিভিন্ন বিভিন্ন ফর্মে পেশেন্টসের দেওয়া। একদম ব্র্যান্ড নেম চেঞ্জ করে দেওয়া মানে যে ওষুধটা চেঞ্জ হয়ে গেল তা নয় আর কি। সেই জন্য এটা বুঝতে হবে যে কোনো একজন ডাক্তারের কাছে গিয়ে রেগুলারলি আপনাকে দেখানো। ডাক্তার চেঞ্জ করলে কিন্তু আসে না প্রেগনেন্সি, এবং গ্রাম থেকে কলকাতা চলে এলেও কিন্তু প্রেগনেন্সি আসে না, সব ডাক্তারবাবু একই রকমের ওষুধ দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের পিসিও ক্ষেত্রে আইভিএফ এও যেতে হচ্ছে। একদম। তো স্যার আইভিএফ এ আপনি কি চ্যালেঞ্জেস ফেস করছেন একটা পিসিও পেশেন্টে? পিসিওর মেইন চ্যালেঞ্জ ফেস করি সেটা হচ্ছে যে যদি আইভিএফ করি, আমি যদি কম ইনজেকশন দিই হঠাৎ দেখা গেল যে কোনো ডিমই বড় হলো না, আর যদি একটু বেশি ইনজেকশন দিই অনেকগুলো ডিম বড় হলো, সেই ক্ষেত্রে পেটে জল জমে যাওয়ার চান্স আছে, হাইপার স্টিমুলেশন বা ওএইচএসএস বলি, সেটা 5 to 10% হতে পারে। আমরা এর জন্য কিছু প্রিভেনশন নিই, এবং আপনাদেরকে যাতে দেখুন আপনি প্রেগনেন্ট হচ্ছেন কি হচ্ছেন আমার কাছে বড় কথা নয়, আমার কাছে সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি ট্রিটমেন্টের পরে কোনো রকম ক্ষতি কিছু হচ্ছে না। তো আমরা এই যখন আইভিএফ করি কিছু এই মেটফর্মিন জাতীয় ওষুধ দিই, তারপরে অ্যান্টাগনিস্ট সাইকেল বলে একটা সাইকেল যেটা করি, যেখানে হাইপারস্টিমুলেশন চান্স খুব কম, এবং ফিঙ্গার ক্রস এই লাস্ট কিছু বছর ধরে 5-10 বছর হবে না যে আমাদের ওভুলেশন মানে ওভারিন হাইপারস্টিমুলেশনের চান্স কিন্তু ভীষণ কমে গেছে, 1 to 2% হয়। তো এইরকম প্রিকশনস আমরা নিই, এবং যখন আইভিএফ করা হয় আমরা সবকিছুই বলি যে কি হচ্ছে। আর একটা প্রশ্ন থেকে আসে যে পিসিওডি থাকলে আমার এগের কোয়ালিটি খারাপ হয় কিনা, তুই কি করিস সেটা? যখন আইভিএফ করছি এটা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায় যে অনেক ইয়াং পিসিওএস পেশেন্ট, স্পেশালি যাদের হচ্ছে এগ সাইজটা খুব বেশি বা মোর দেন 20 ফলিকলস আছে, বা যাদের হচ্ছে ওই অ্যান্ড্রোজেনিক মানে হয়তো বেশি হেয়ার গ্রোথ বা টেস্টোস্টেরন হরমোনটা হাই আছে, তো ওদের এগ কোয়ালিটিটাও অত ভালো আসে, মানে এগুলো কোরিলেট করা হচ্ছে, হয়তো সবার হচ্ছে না, কিন্তু হ্যাঁ পুয়ার এগ কোয়ালিটি অনেক সময় পিসিও পেশেন্টসে আমরা দেখি, মানে অনেক ডিম বেরোচ্ছে কিন্তু হয়তো খুব পুয়ার কোয়ালিটি বলে ডিম এমব্রায়ো তৈরি হচ্ছে না। তখন তারা ভাবে কি বলতো যে এত ডিম বেরোলো এমব্রিও হলো না, ডাক্তারবাবুরা কি ডিম নিয়ে নিল? হ্যাঁ, এরকম একটা আইডিয়া আছে। আমরা সবসময় বলি যে আইভিএফ করলে আপনার যা এগ রয়েছে, যা এমব্রিও হচ্ছে সবই আপনাকে জানিয়ে দেওয়া হয়। তো এগের কোয়ালিটি ভালো না থাকলে 20টা এগ বেরোলেও কিন্তু 2-3টে এমব্রিও হতে পারে। তাই জন্য এটা কিছু করার নেই, আপনারও কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, নয় যে তাদের ল্যাব খারাপ বা অন্য কিছু, এটা হতেই পারে। কিন্তু আমি এটাও দেখেছি যে অনেক সময় সেকেন্ড আইভিএফ ইন দিস পেশেন্টস আর মোর সাকসেসফুল। দ্য রিজন অনেক কিছুই হতে পারে, যে হয়তো এটা বেটার লাইফস্টাইল চেঞ্জেস ওরা করাচ্ছে ফার্স্ট আইভিএফ সাইকেলের পরে, বা আমরা আরো সাপ্লিমেন্টস দিচ্ছি, ওষুধ দিচ্ছি, বা যে এক্সারসাইজ ওরা করছে, বা অনেক সময় আমরা বলি যে যেটা থিওরিটিক্যালি একটা আছে যে আমরা ওভারিতে একবার নিডল প্রিক করলে কিছু জিনিস রিলিজ হচ্ছে যেটা হচ্ছে বেটার এগ কোয়ালিটি করছে। তো অনেক সময় আমরা দেখছি যে পিসিও পেশেন্টের সেকেন্ড সাইকেলটা বেটার এগ কোয়ালিটি ইল্ড করছে। আর একটা কথা এটা বলছি, আউট অফ দ্য কন্টেক্সট চলে গেলাম, সেটা হচ্ছে যে অনেক পেশেন্টদের কিন্তু ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করা হয়। এই ব্যাপারটা যদি তুই আমাদেরকে একটু বলে দিস যে কি করা হয়, আমরা এই যদি আমরা মডেলে বলিস যে ল্যাপ্রোস্কোপিক ড্রিলিংটা কি করা হয়। তো ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট না, এটা জেনারেলি আমরা ওই পেশেন্টে করছি যাদের হচ্ছে কোনো মানে ডিম তৈরি হচ্ছে না, ওষুধের সত্ত্বেও ডিম তৈরি হচ্ছে না, অনেক ওয়েট রিডিউস করে লাইফস্টাইল মডিফিকেশন করে মেডিসিনস ইনজেকশনস এর পরেও ডিমগুলো রেজিস্ট্যান্ট আছে টু নর্মাল ড্রাগস, তখন হয়তো আমরা ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং এর জন্য গেলাম। অথবা যদি কোনো টিউবের সমস্যা থাকে, যদি আমাদের ল্যাপ্রোস্কোপি করতে হচ্ছে একটা পিসিও পেশেন্টসে, তখনও অনেক সময় ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করতে হয়। অ্যাজ আ আইভিএফ স্পেশালিস্ট আই ডু নট লাইক ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, অ্যাজ আ এন্ডোস্কোপিক সার্জন অনেকরাই ওইটাকে লাইক করে। রিজন হচ্ছে আই হ্যাভ সিন মেনি পেশেন্টস উইথ রিপোর্টস অফ পিসিওএস যারা ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করেছে, আর আমাদের কাছে যখন আসছে তখন আমরা দেখছি ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ, মানে ডিম কমে গেছে। তো বেসিক্যালি ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং এ যেটা করা হয়, আমরা একটা ল্যাপ্রোস্কোপ হচ্ছে একটা লেন্সের মতন, যেটা আমরা পেটের ভেতরে ঢুকিয়ে ভেতরে জায়গাটা দেখছি, আর এই যে ডিমগুলো আছে এটার মধ্যে আমরা জেনারেলি 4টা
ফুটো করে দিই নিডল দিয়ে, আর একটু বার্ন করে দিচ্ছি টিস্যুটা। কনসেপ্ট হচ্ছে যে আপনাদের ডিম্বাশয় যে টিস্যু আছে যেখান থেকে হরমোনস রিলিজ হয়, সেটা হচ্ছে বেশি করে অ্যান্ড্রোজেনিক হরমোনস বা মেল হরমোনস রিলিজ করছে, যেটার জন্য ইমব্যালেন্সটা হচ্ছে, ভেতরে ইনফ্লামেশনও হচ্ছে। তাহলে ওই টিস্যু ডিস্ট্রয় করে দিলে ওইটা কমবে আর একটা হরমোনাল ব্যালেন্স শরীরে চলে আসবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে অনেক সময় পিসিওর ডায়াগনোসিস ওভার ডায়াগনোসিস, যেটা আমি শুরুতেও বলেছি, যেটা আমরা খুবই কমনলি দেখি, পিসিওর অ্যাকচুয়ালি না, কিন্তু তাও এটা ডায়াগনোসিস হয়েছে আর ল্যাপ্রোস্কোপির সময় জাস্ট ড্রিলিংটা করে দেওয়া হয়েছে হয়তো একটা নর্মাল ইয়েতে, তখন রিজার্ভ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আদার দেন ড্রিলিং হয়তো আমরা ইনজেকশনস এর সাথে ট্রাই করছি। আইভিএফ একটা খুব কি বলবো, মানে আমার মানে ইজি প্রসিজার হয়ে গেছে, ইভেন দো ইট ইজ কস্টলিয়ার। সো ইট ইজ এ চয়েস যে আমরা ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করে আবার চেষ্টা করবো ওষুধ খেয়ে, না সোজাসুজি আইভিএফ এর জন্য। আর এই ল্যাপ্রোস্কোপিক ড্রিলিং যদি করতে হয় তাকে হাসপাতালে কতদিন ভর্তি হতে পারে? একদিন বা সকালবেলা হলে, যদি সিম্পল সার্জারি হয় আফটারনুনেও, মানে ইন দ্য ইভিনিংও আমরা ছুটি করে দিতে পারি। আর এই যে ল্যাপ্রোস্কোপি তোরা করি, সেতে কমপ্লিকেশনস কি হতে পারে? ল্যাপ্রোস্কোপি জেনারেল একটা অ্যানাস্থেটিক কমপ্লিকেশনস আছে, যেহেতু একটা ব্লাইন্ড প্রসিজারে আমরা দিচ্ছি, সেটার একটা কমপ্লিকেশনস আছে, ইনজুরি হতে পারে, বাওয়েল, ব্লাডার, যদিও ইট ইজ নট কমন, বাট হ্যাঁ আনকমন রিস্কস এর মধ্যে পড়ে। আর আরেকটা কমপ্লিকেশন আবার ড্রিলিং এর হচ্ছে, যেটা একটা তো আমি বললাম যে ইনঅ্যাডভার্টেন্ট, যেটা আমরা নাচে ডিম কমে যাচ্ছে বেশি, হয়তো বেশি পুড়িয়ে ফেলা হলো বা ইয়ে করা হলো। আরেকটা হচ্ছে এখানে অ্যাডেশনস ফর্ম করতে পারছে, যেরকম এই যদি এটা দেখা যায় এই ডিমটা এই টিউবের সাথে জড়িয়ে আছে, যেহেতু ওখানে আমরা ড্রিলিং করছি, ওখানে পরে 5 অ্যাডেশনস হয়ে একটা ডিমটা আশেপাশের জায়গার সঙ্গে জড়িয়ে আছে, এই জিনিসটা হতে পারে। এছাড়া আমার মনে হয় না সেরকম কোনো কমপ্লিকেশনস আছে। আইভিএফ যখন কমন ছিল না, তখন আমরা ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং খুবই কমন করতাম, আমরা পিজি লাইফে অনেক দেখেছি ওইটা। এখন ওইটা আমার মনে হয় মানে আপনার ওপিনিয়ন এখন ওরা কমে গেছে, অনেকটা অনেক কমে গেছে আর কি। আচ্ছা, আরেকটা হয় না যে এই যখন পিসিওডি পেশেন্টের আইভিএফ ফেল হয়ে গেল, তখন সে ভাবতে আরম্ভ করে আমি আর প্রেগনেন্টই হব না। এই কিরকম কি তুই পাস যে মনে কর পিসিওডি ছিল, হ্যাঁ, তার যদি আইভিএফ করেছিস, আইভিএফ কাজ করেনি, তারপরে পেশেন্ট ন্যাচারালি কনসিভ হলো? হ্যাঁ, সো এটা তো পায়। আর এরকমও আছে যে এমনি সেকেন্ড বেবি, লাইক অনেকদের ফার্স্ট আইভিএফ এর পরে সেকেন্ড বেবি ন্যাচারালি আসছে। এরকমও আছে যে ফার্স্ট বেবি ন্যাচারালি এসছে, সেকেন্ড বেবির জন্য আইভিএফ হচ্ছে। এটা দুটো ধরনেরই আমরা পেশেন্টস পাচ্ছি। রিজন আফটার এন আইভিএফ ন্যাচারাল কনসেপশন হয়তো এটা হতে পারে যে আইভিএফ এর আগে যেই লাইফস্টাইল চেঞ্জেস করেছে, ইয়ে করেছে, ওইটাতে একটা বডিতে একটা পজিটিভ ইফেক্ট আসছে। প্লাস সব একটা যে আমরা যেটা পিক আপ করছি, যেটা নিডল প্রিক হচ্ছে, ওইটাতে ওভারিতে একটা চেঞ্জেস নিয়ে আসে, সেটা হয়তো নিজে থেকে ওভুলেশনে হেল্প করছে। reasons exactly জানা নেই, but PCO patients can get pregnant. Most of the PCO patients get pregnant normally. Only few patients require IVF or আমার মনে হয় medicines. এটা খুব বোঝা উচিত আমাদের PCO patients এর, যে আপনারা নর্মালি ওষুধ ছাড়াও ম্যাক্সিমাম পেশেন্টস কনসিভ করে যাবে। সো অনেক পেশেন্টস আপনি এরকমও পান নিশ্চয়ই, যাদের মাসিক মাসে মাসে আসছে কিন্তু পিসিও আছে। হ্যাঁ, এটা তো পাই যে পিসিও থাকা মানে এই নয় যে মানে পিরিয়ডটা রেগুলার হবে না। পিসিও থাকলে আপনার যদি পিরিয়ড রেগুলার হয়, টিউব খোলা থাকে, হাজবেন্ডের স্পার্ম ঠিক থাকে, আপনি যে কোনো মাসে পিরিয়ড মানে প্রেগনেন্ট হতে পারে। যদি ইরেগুলার পিরিয়ড হয়, বেশিরভাগ মানে 70%, 10 জনের মধ্যে 7 জন সামান্য কিছু ওষুধ খেয়ে প্রেগনেন্ট হতে পারে। খুব কম লোকের আইভিএফ লাগে। আইভিএফ এ প্রেগনেন্ট হয়ে গেলে খুব ভালো, যদি না হন তবুও আপনি ন্যাচারালি প্রেগনেন্ট হতে পারেন। আর এই ওষুধ আর আইভিএফ এর মধ্যে আরেকটা জিনিস আছে, যেটা আইইউআই, এটাও আমরা পিসিওডি তে অনেক সময় করে থাকি। স্পেশালি যদি হাজবেন্ডের একটু সমস্যা থাকে, যদি একটু মাইল্ড বেল ফ্যাক্টর রয়েছে, সেখানে আমরা আইইউআই করি এবং আইইউআই তে প্রেগনেন্ট হয়ও আর কি। সেটা হাল ছাড়ার কোনো ওয়ে নেই। আচ্ছা, যদি পেশেন্টটা প্রেগনেন্ট হয়ে গেল মনে কর, তাহলে পিসিওডি থাকলে কি প্রেগনেন্সিতে কমপ্লিকেশনস কিছু হতে পারে বেশি? এটা আমরা পিসিও পেশেন্টস অ্যাজ এ ডক্টর যেটা আমরা বেশি ভিজিলেন্ট থাকি, সেটা হচ্ছে ওদের সুগারের কোনো মানে প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস হচ্ছে নাকি। আর আরেকটা হচ্ছে যে শুরুর দিকে কোনো মিসক্যারেজ রিস্কটা বেশি থাকছে। লাইক আপনি হয়তো দেখেছেন যে পিসিও পেশেন্টস এর আমরা বেশি করে সবসময় একটা প্রোজেস্টেরন হরমোনের সাপোর্ট দিচ্ছি, মানে আইদার আমরা ট্যাবলেটস দিচ্ছি বা জাইনাল পিলস দিচ্ছি, কেন একটা প্রোজেস্টেরন ডেফিসিয়েন্সি থাকে। তো মিসক্যারেজটা ইউজুয়ালি পিসিও পেশেন্টস যারা স্পন্টেনিয়াসলি কনসিভ করছে, মানে আপনারা কি দেখেছেন, মানে মিসক্যারেজ রেটটা বেশি হাই, হ্যাঁ একটু হাই, তাই জন্য ওদের একটু আমরা প্রোজেস্টেরন সাপোর্ট বা এটা দিলে ওদের মিসক্যারেজ রেটটা লো হচ্ছে। আর বিকজ ওদের হরমোনাল ইয়ের জন্য আমরা ওই হাই বিপিরও একটা রিস্ক থাকে।
তো আমার মনে হয় এমনিতে কোনো রিস্ক নেই, কিন্তু হ্যাঁ একটা পিসিও পেশেন্ট যদি প্রেগনেন্ট হচ্ছে ওনাদের ডায়েট লাইফস্টাইল ম্যানেজমেন্টটা থ্রু আউট প্রেগনেন্সি চলা উচিত। আর আমাদের ওই সুগারের বিষয়ে বা ডায়াবেটিসের বিষয়ে একটু কেয়ারফুল থাকা উচিত, কেন মেনি পিসিও পেশেন্টস হ্যাভ প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস। আচ্ছা, অনেকে বলে পিসিও থাকলে কি সিজার করতেই হবে, নরমাল ডেলিভারি করা যায় না? স্যার এখন তো যেটা হচ্ছে যে সবাই সিজারিয়ান করতে চাইছে, বাট আই ডোন্ট থিংক সো। মানে হোয়াট ইজ ইওর ওপিনিয়ন? আইভিএফ এও নরমাল ডেলিভারি করি, মানে এটা না পিসিও থাকলে নরমাল ডেলিভারি করা যায় না বা আইভিএফ এর নরমাল ডেলিভারি করা যায় না, এটা কিন্তু একদম ভুল ধারণা। যদি প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশনস না থাকে তাহলে কিন্তু নরমাল ডেলিভারি করা যাবে। যেটা দরকার সেটা হচ্ছে আপনার মনের জোর যে আপনি করতে পারবেন কিনা। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যে মেয়েটা নর্মাল ডেলিভারি করতে চায়, তার মা বলে না আমার মেয়ে তো কোনো কষ্টই সহ্য করতে পারে না, হ্যাঁ, বা শাশুড়ি বললো আমার বংশেই একটাই বাচ্চা হবে, আমি সিজার করে দিন। তো এই ব্যাপারগুলো ডাক্তাররা কিন্তু নর্মাল ডেলিভারি সবসময় করতে চায় বা অনেক সময় কোনো কারণে হয়তো করতে পারে না, কারণ সেফটি রিজনের জন্য। কিন্তু আপনাকে নর্মাল ডেলিভারি করার কথা এই মনের জোরটাকে আনতে হবে। এবং পিসিও থাকলে এটা প্রচুর রকম হয় কি আমি প্রেগনেন্সির সময় পুরোপুরি রেস্টে থাকবো কিনা, কি এটা করতে পারবো কিনা, ওটা আই থিংক দ্যাট ইজ রং রেস্ট, বিকজ দ্যাট উইল অ্যাগ্রাভেট ওর প্রবলেমটা আরো অ্যাগ্রাভেট। হ্যাঁ, আপনার ওজন বাড়াবে, আপনার হজম হবে না, কনস্টিপেশন হবে। এই রেস্টের গল্প কিন্তু একদম নেই। মানে প্রেগনেন্সিটা কোনো রকম অসুস্থ নয়। বয়সে বলে না আপনার পেশেন্ট, আরে তোর বউ আপনার পেশেন্ট কি করে হয়ে গেল, ওই যে প্রেগনেন্ট পেশেন্ট হয়ে গেল। তো এই ব্যাপারটা থাকেই আর কি। আর একটা যেটা প্রশ্ন আসে যে পিসিও হলো, বাচ্চা হয়ে গেল, সবকিছু আসে, লং টার্ম প্রবলেম কি হতে পারে? মানে যেরকম আমরা কথা বলছি যে ডায়াবেটিস পিসিওএস, তো পিসিওএস এর একটা ডায়াবেটিস এর রিস্ক থাকে। আরেকটা কোয়েশ্চেন খুব পেশেন্টসরা জিজ্ঞেস করে যে পিসিও কি, মানে আমার পিসিও থাকলে কি বাচ্চারও পিসিও হবে, বা আমার ফ্যামিলিগত এটা কি বংশগত? তো সেটা আপনি মানে বংশগত পিসিও কি বংশগত, এটা কি বলেন পেশেন্ট? এটা ইনহেরিট করে। আমরা দেখেছি যে মায়ের পিসিও থাকলে মেয়ের পিসিও হয়, বা দুই বোনের পিসিও আছে ফ্যামিলিতে হয়। তো এটা একটা জেনেটিক্যাল ব্যাপার আছে। যদি মায়ের পিসিও থাকে তাহলে যদি মেয়ে হয়, মেয়ের পিসিও থাকার চান্স ভীষণ বেশি আছে। বা বাবার ডায়াবেটিস রয়েছে বা রয়েছে, আমরা যদি ফ্যামিলি হিসেবে ডায়াবেটিস জিজ্ঞেস করে নিই আর কি, এটা কোরিলেট করা যায়। আর যদি থাকে তো থাকবে, কি করা যাবে, তার চিকিৎসা হবে বা কোনো রকম প্রকাশ নাও পেতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, পিসিওএস এর আর ডায়াবেটিসে যেটা কমন হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট, ইনসুলিন হরমোনের একটা সমস্যা থাকে। আর ইনসুলিন আর আপনি স্ট্রেসও, যেটা স্ট্রেসের জন্য যেটা আমাদের স্ট্রেস রিলেটেড হরমোন কর্টিজল যেটা বেড়ে যায়, ওইটা বেসিক সমস্যা পিসিও পেশেন্টস। আর সেম রিজনের জন্য ডায়াবেটিসটা হচ্ছে। তাই জন্য আমরা দেখছি যে ম্যাক্সিমাম পিসিও পেশেন্ট যারা ইয়াং এজে আছে তাদের 35 ইয়ার্স এর পরে ডায়াবেটিস রিস্ক হচ্ছে। নিয়ারলি আমার মনে হয় মোর দেন 40% একটা রিস্ক হচ্ছে। আর এই ইনসুলিনের প্রবলেমের জন্যও যে পরবর্তীকালে যে আপনাদের এই যে কার্ডিয়াক ডিজিজেস হয়ে যাচ্ছে। আর আরেকটা যেটা সমস্যা হয় যে হরমোনাল একটা ডিসব্যালেন্সও কিন্তু এটার জন্যই হচ্ছে। তা এটা আপনি যেটা বলেছিলেন, যেটা বছরে মিনিমাম 4 বার মাসিক হতে হবে। যদি বছরে 4 বার মাসিক না হয়, মানে লং টার্ম ওরা যদি মাসিক নাই হতে থাকে, তাহলে ওদের যেহেতু ইস্ট্রোজেন হরমোনটা হাই থাকে, আমার এন্ডোমেট্রিয়াল ক্যান্সারেরও একটা রিস্ক বেড়ে যায়। তাই জন্যই জরুরি যেটা আপনি বলছিলেন যে অ্যাটলিস্ট 3 মান্থসে একবার ওদের পিরিয়ডসটা হওয়া উচিত। তাহলে এইগুলো হচ্ছে মেইন লং টার্ম রিস্ক আমরা যেটা পেশেন্টসেরও বোঝায়। আর আমাদের মনে হয় যে এই যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট যেটা হচ্ছে বেসিক, ওইটা দিয়ে এই লং টার্ম রিস্ক গুলো অ্যাভয়েড করা যায়। একদম। তাহলে আমরা মনে হয় আবার শেষের দিকে চলে আসছি পিসিও নিয়ে। তো আমরা সামারাইজ করি যে কি বলা হয়েছে। প্রথমে হচ্ছে যে পলিসিস্টিক ওভারি মানে কোনো রকম ওভারিতে সিস্ট নেই, আপনার ডিমের সংখ্যা বেশি আছে, যেটাকে আল্ট্রাসাউন্ডের সিস্ট বলা হচ্ছে, তাই পিসিওডি নিয়ে ভয় পাবেন না। আর এখানে আমি যেটা সবসময় আমার ফেভারিট বা আমি বলবো যে বেশি বলি আমি, সে টিনেজ মেয়েদের জন্য, যে তোমার পিসিওডি আছে বলে ভয় পাওয়ার কিছু নেই। মানে তোমার আছে, তোমার বন্ধুদের আছে, সব অনেকেরই থাকে, এই জন্য তুমি আলাদা এরকম কিছু ভেবো না। পিসিওডি থাকলে ওজন বাড়তে পারে, তার জন্য মন খারাপ না করে ওজন কমাবার চেষ্টা করা উচিত। যদি তোমাকে পিরিয়ড হচ্ছে না কিন্তু বন্ধুদের পিরিয়ড হচ্ছে, তোমার ভয় পাওয়ার কিছু নেই, ওষুধ দিলেই পিরিয়ড হয়ে যাবে। এই বন্ধুদের পিরিয়ড হচ্ছে বা পিরিয়ডের কথা বলছে, স্যানিটারি প্যাড ইউজ করছে, কিন্তু আমার কিছু হচ্ছে না, তুমি আলাদা কেউ নও। এটা যে কারোর সাথেই হতে পারে এবং বাবা মাদের সবসময় একটা পজিটিভ সাপোর্ট দেওয়া উচিত। এবার তুই কি বলবি বল। তো আরেকটা হচ্ছে আমাদের যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছে, যদি পিসিও থাকে তার মানে কি প্রেগনেন্ট হতে পারবেন না এরকম না। মেজরিটি অফ পিসিও পেশেন্টস ন্যাচারালি কনসিভ করছে,
মাসিক সবসময় দেরি আসছে বলেই যে দিন তৈরি হচ্ছে না এরকম না, অনেক সময় লেট ওভুলেশনও হচ্ছে, তো প্রেগন্যান্সির চান্স থাকে। আর আমার মনে হয় অফ অল দ্য ইনফার্টিলিটি প্রবলেমস PCO ইজ দ্য মোস্ট ইজি টু ট্রিট, কেন আমরা মেডিসিনস দিলেই ম্যাক্সিমাম পেশেন্টস কনসিভ করে যাচ্ছে। আর যদি না হয় তাও অনেক উপায় আছে, সায়েন্স অনেক উন্নত আছে, PCO পেশেন্টসের প্রেগনেন্ট হতে কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু হ্যাঁ, প্রেগনেন্ট হলে আপনাদের কেয়ারফুল থাকতে হবে, কিছু মানে আপনার সুগার রিলেটেড, আপনার প্রেশার কেমন আছে, এই আর ডক্টরের সঙ্গে যোগাযোগে থাকতে হবে, মেডিসিনস, প্রোজেস্টেরন, হরমোন সাপোর্ট নিতে হবে। আর লং টার্ম রিস্কের জন্য আপনি কি বলবেন? এমনিতে লং টার্ম রিস্ক, আপনার ডায়াবেটিস হওয়ার চান্স রয়েছে, তার মানে সবাই ডায়াবেটিস হবে না যদি আপনি কন্ট্রোলে থাকেন। হার্ট ডিজিজ হওয়ার চান্স রয়েছে, হ্যাঁ, কিন্তু সবাই আবার হবে না। রিস্ক ফ্যাক্টরস বেশি, মানে হবেই এরকম নয়। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যেটা আমরা বলছিলাম, যে সেটা যদি অনেকদিন পিরিয়ড না হয় তার জন্য। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, পিসিওডি যদি কোনো মেয়ে থাকে তাকে তাড়াতাড়ি করে বিয়ে দিতে হবে না। সে তার পড়াশোনা, তার কেরিয়ার সবকিছু করতে পারে। পিসিওডি থাকবে, তাকে তাড়াতাড়ি করে বাচ্চা নিতে হবে না, তার কাছে অনেক ডিম আছে, সহজে ডিম শেষ হবে না। এবং যদি পিসিওডি থাকে, আপনার মানে বাচ্চা হবে না, এই যে কমন ব্যাপারটা মাথার মধ্যে ঢুকে আছে, সেটা নয়। পিসিও মানে কিন্তু ইনফার্টিলিটি নয়। আর পিসিও মানেও না যে আপনি আপনার লাইফটা লিভ করবেন না। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, একটা পিসিও অ্যাওয়ারনেস যেটা আছে, মানে নেগেটিভিটিটা থ্রু নলেজ আমাদের ওভারকাম করতে হবে, পিসিও রিলেটেড যে নেগেটিভিটিটা আছে। একদম। আর যারা পডকাস্ট শুনছেন কিন্তু পিসিওডি নেই, হ্যাঁ, কিন্তু এবং তাদের বাচ্চাদেরও পিসিওডি নেই, তারা প্লিজ অন্যদেরকে বুলি করবেন না। কার ওজন বেশি, কে কি জামা কাপড় করেছে, কার কি পিরিয়ড হচ্ছে না, কার বাচ্চা কতদিনে হচ্ছে না, এটাতে আপনাদের কিছু যায় আসে না। কিন্তু আপনি যাকে বলছেন, আপনি না জেনে তার মন খারাপ করিয়ে দিচ্ছেন। ধরুন তার জায়গায় যদি আপনি থাকতেন, আপনার চুল উঠে যাচ্ছে, আপনাকে সেই শাড়িতে মানাচ্ছেন, এরকম যদি আপনাকে কেউ বলতো, আপনার তাহলে খারাপ লাগতো। তাই জন্য টেক হোম হচ্ছে যে অন্যদের ভালোটা দেখুন এবং নিজের ভালোটা অন্যদেরকে দেখান। আর আরেকটা জিনিস অ্যাড করবো, ওবেসিটি মানেই কেউ মোটা মানেই পিসিও না, এইটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় মিথ হিসেবে। আর পিসিও মানে সে মোটা হবে তাও না, হ্যাঁ সেটাও লিন পিসিও বলে একটা ব্যাপার আছে, তাই জন্য রোগা হলেও তার পিসিও হতে পারে। আর যেটা হচ্ছে যে হ্যাঁ, বিউটি পার্লার গুলো আছে, তাদেরও টাকার দরকার। তাই জন্য যদি আপনার মনে হয় যে এক্সেস বডি হেয়ার রয়েছে, ওয়্যাক্সিং করতে হবে, ইউ ইউজ দ্যাট, ইউ ডু থ্রেডিং। কনফিডেন্স কমাবার কোনো মানে হয় না, সবাই দেখতে ভালো চায় নিজেকে। যদি মনে হয় মেকআপ নিতে হবে, মেকআপ নিতে হবে, কি করা যাবে, তাই না?